1,34,713 জন শিক্ষক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগ হয়েছে বামফ্রন্ট সরকারের আমলে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী একদিনের জন্য একথা কোথাও বলেননি যে ওই নিয়োগে কোনো দুর্নীতি হয়েছে। পুরো এই যে নিয়োগ প্রক্রিয়াটা, এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে দুর্নীতিমূলক, সংবিধান বিরোধী, বেআইনি এবং অনৈতিক। তারা জানেন যে দুর্নীতিগ্রস্তদের যদি আমি শাস্তি দিই, দুর্নীতিগ্রস্তদের যদি আমি জেলের মধ্যে ভরি, আমার স্থানীয় যে সমস্ত নেতা মন্ত্রীরা যারা টাকা নিয়ে এই চাকরিগুলো দিয়েছেন তাদের পিঠের চামড়া উঠে যাবে। তোমার তো আইনজীবী আছে, তোমার আইনজীবীরা কেন প্রতিষ্ঠা করতে পারছে না আদালতে যে তোমার যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া সততার মধ্য দিয়ে হয়েছে, নিরপেক্ষতার সঙ্গে হয়েছে, স্বচ্ছতার সঙ্গে হয়েছে। যে রাজ্যের প্রাথমিক আর উচ্চ প্রাথমিকে 5,530টা স্কুলে কোনো শিক্ষক নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এই পুরো প্যানেল বাতিল হয়ে যায়, যদি টেট বাতিল হয়ে যায়, তাহলে তো দুটো টেট যদি বাতিল হয়ে যায়, তাহলে তো যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছে তাদের চাকরিটাও তো চলে যাবে। স্যার একেবারেই আমরা যেমনটা জানি 26,000 অর্থাৎ এসএসসির যে পরীক্ষা সেই প্যানেল কিন্তু ইতিমধ্যেই বাতিল হয়ে গেছে, কিন্তু একেবারেই তাদের ভবিষ্যৎ একদিকে যেমন অনিশ্চিত, অন্যদিকে প্রাইমারি অর্থাৎ 32,000 এখনও শুনানি চলছে। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটি প্রশ্ন আবারও উঠছে যে টেট যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কেন সম্পূর্ণ বাতিল হয়নি, শুধু নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল হয়েছে, এই প্রশ্নটা কিন্তু আবারও উঠছে কোর্টে। কি বলবেন? দেখুন, এই প্রসঙ্গে আলোচনার আগে আপনাদের জানতে হবে যে রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাটাকে কী করতে চাইছে। গত এপ্রিল মাসে প্রজেক্ট অ্যাপ্রুভাল বোর্ডের একটা মিটিং হয় দিল্লিতে। সেই মিটিংয়ে আমাদের রাজ্যের পক্ষে, রাজ্য সরকারের পক্ষে ছিলেন সমগ্র শিক্ষা মিশনের ডিরেক্টর শুভ্র চক্রবর্তী, এনসিইআরটির ডিরেক্টর ছন্দা রায় এবং স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার। এনারা ওখানে কেন্দ্রীয় সরকারের দেয়া যে তথ্যগুলো স্বীকার করে নিয়ে এসছেন, আমি সেই তথ্যগুলো একটু বলি। রাজ্যে 66,744টি প্রাইমারি স্কুল আছে, তার মধ্যে 5,149টিতে একজন করে শিক্ষক। 4টে ক্লাস 1, 2, 3, 5 সেখানে একজন মাত্র শিক্ষক। 6,426টি আপার প্রাইমারি স্কুল আছে, সেখানে মাত্র 891টি স্কুলে মাত্র একজন করে শিক্ষক। ভাবুন, 11,515টি স্কুলে 30-এর কম পড়ুয়া, 3,669টি স্কুলে 15-র কম পড়ুয়া, 15 জনের কম পড়ুয়া, 747টি স্কুলে একজনও পড়ুয়া নেই। আপার প্রাইমারিতে 1,475টি স্কুলে 30 জনের কম পড়ুয়া, 720টি স্কুলে 15 জনের কম পড়ুয়া, 259টি স্কুলে একজনও পড়ুয়া নেই। এবং 10 বছরে 7,018টা স্কুল বন্ধ হয়ে গেছে এবং সরকার সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছেন আরও 8,207টা স্কুল বন্ধ হয়ে যাচ্ছে। এটা আমার তথ্য নয়, এটা প্যাব মিটিংয়ে কেন্দ্রীয় প্রতিনিধিরা এই তথ্য তুলে ধরেছেন এবং আমাদের রাজ্য সরকারের প্রতিনিধিরা সেই তথ্যে সহমত হয়ে এসেছেন। এখন কেন এরকম ভয়ঙ্কর অবস্থা, কেন? দুটো কারণ। 1 নম্বর হচ্ছে, রাজ্য সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে স্কুলেতে এত বেশি সংখ্যায় ছুটি দিচ্ছেন যে মানে বছরের বেশিরভাগ সময়টাই দেখা যাচ্ছে ছুটিতে কেটে যাচ্ছে, যার ফলে ছাত্রছাত্রীদের মধ্যে যে নিয়মিত পড়াশোনার যে অভ্যাস, হ্যাবিট, এই হ্যাবিটটা তাদের নষ্ট হয়ে যাচ্ছে। 2 নম্বর হচ্ছে, শিক্ষাকর্মী নিয়োগ নেই, যার ফলে শিক্ষকের অভাবে, ধরুন যে স্কুলে একজন শিক্ষক, যে স্কুলে 2 জন শিক্ষক বা একজন যদি কোনো কারণে অনুপস্থিত থাকে, বাকি ক্লাসগুলো তো পড়া হচ্ছে না। তা যার ফলে অভিভাবকরা একটা আতঙ্কিত হয়ে পড়েছেন, তারা ধরে নিচ্ছেন, একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে ওই সরকারি প্রাইমারি স্কুলে বা আপার প্রাইমারি স্কুলে ছেলেমেয়েদের পাঠালে পড়াশোনাটা হবে না, এই সবই হবে, কাজী বাবা ঘটি বাটি বেচে বেসরকারি স্কুলে ভর্তি করো। এবং এই সব বেসরকারি স্কুলগুলো চালাচ্ছে কিন্তু, এই শিক্ষা ব্যবসাটা চালাচ্ছে কিন্তু তৃণমূলের নেতা, মন্ত্রী, বিধায়ক, এমএলএ, এমপি এবং পঞ্চায়েত বা জেলা পরিষদ স্তরের নেতারা। কিন্তু কোর্টে তো বিভিন্ন ক্ষেত্রে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির বিরুদ্ধে একাধিক অভিযোগ হচ্ছে রাজ্য সরকারের পক্ষ থেকে। অভিযোগ তো যে কেউ করতে পারে, আপনিও তো করতে পারেন। অভিযোগ করলেই তো তার সারবত্তা থাকে না। আপনি বলুন তো,
উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী 3,98,150টা পদ শূন্য। উচ্চ মাধ্যমিকের পরবর্তী স্তরে অনুমোদিত পদের 60% পদ শূন্য। মাননীয় মুখ্যমন্ত্রী নিজেকে মুসলিম মসিহা বলে প্রদর্শন করেন। তা রাজ্যের 614টি সরকারি মাদ্রাসায় 10,000 শিক্ষক এবং শিক্ষাকর্মী পদ শূন্য, অনুমোদিত পদে 40%। তো কী করে স্কুল চলবে? স্কুলগুলো যাতে না চলে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে না চলে, সেখানে যাতে পঠন পাঠনের সুযোগ না থাকে, সেই ব্যবস্থাটাই তো সরকার করে দিয়েছেন। উদ্দেশ্য আর কিছু নয়, কর্পোরেটদের হাতে এই পুরো সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে তুলে দেবেন, এটাই তো কারণ। এবারে আপনি বলছেন এই যে 25,752 জনের চাকরি গেছে, কার জন্য চাকরি গেছে? এর আগে 1998 থেকে 1911 পর্যন্ত, এই 2011 পর্যন্ত 11 বার স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছে। 1,34,713 জন শিক্ষক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগ হয়েছে বামফ্রন্ট সরকারের আমলে। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী একদিনের জন্য একথা কোথাও বলেননি যে ওই নিয়োগে কোনো দুর্নীতি হয়েছে। তো তারা তো স্বচ্ছভাবে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়েছেন। 2011 ক্ষমতা এলেন, 2015 পর্যন্ত কোনো পরীক্ষা নেই। 2016 সালে একটাই মাত্র স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিলেন এবং তাতে এত দুর্নীতি করলেন যে হাইকোর্ট এবং মহামান্য সুপ্রিম কোর্টে গোটা প্যানেলটাই বাতিল হয়ে গেল। এবার ভাবুন, ওই প্যানেলের মধ্যে সুপ্রিম কোর্টও বলেছে, রাজ্য সরকারও বলেছে, এসএসসিও বলেছে, সিবিআইও বলেছে, মধ্যশিক্ষা পর্ষদও বলেছে, কলকাতা হাইকোর্টও বলেছে যে ওদের মধ্যে একটা বড় অংশ তারা একদম মানে পরিশ্রম করে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে তারা প্যানেলে নাম তুলেছেন, তারা চাকরি পেয়েছেন। তা আজকে 7 বছর 8 বছর চাকরি করার পরে তাদের কাজটা চলে গেল এবং মহামান্য সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। আমরা মনে করি রায় হয়েছে, ন্যায়ও হয়নি, বিচারও হয়নি। কারণ যারা সততার সঙ্গে পরীক্ষা দিয়ে চাকরিটা পেয়েছেন তাদের চাকরিটা কেন যাবে? কার দোষে গেল? কারণ রাজ্য সরকার একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি করেছেন, রাজ্য সরকার ঘুষ দিয়ে নিয়োগ করেছেন। তা রাজ্য সরকার ঘুষ দিয়ে নিয়োগ করবেন, শাসক দলের নেতাকর্মীরা ঘুষ দিয়ে নিয়োগ করবেন, আর চাকরি যাবে নিরপরাধ যারা যোগ্য চাকরি করছিলেন এতদিন মেধা যোগ্যতার ভিত্তিতে। প্রাইমারিতে আপনি আসুন, 2012 টেট হলো, 2014 টেট হলো এবং সঙ্গে সঙ্গে একেবারে মানে বিভিন্ন মিডিয়ায় অকল্পনীয়ভাবে উঠে এলো যে দুটো টেটেই ভয়ঙ্কর রকমের দুর্নীতি হয়েছে। এবং শুধু দুর্নীতি হওয়া নয়, মহামান্য কলকাতা হাইকোর্টে স্বয়ং সরকারি আইনজীবীরা স্বীকার করে নিয়েছেন টেটের প্রশ্ন ফাঁস হয়ে গিয়েছিল। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে প্রশ্ন তোলা যে শুধু টেট প্রক্রিয়াটাকে বাতিল না করে পুরো নিয়োগ প্রক্রিয়া কেন বাতিল করা হলো? নিয়োগ প্রক্রিয়ায় তুমি যদি দুর্নীতি করো এবং সেই দুর্নীতিতে এই এসএসসিরও নিয়োগ প্যানেলটা বাতিল হয়েছে কেন? নিয়োগ প্রক্রিয়া বাতিল হয়েছে কেন? কোনো ব্যক্তির দুর্নীতির জন্য নয়, পুরো এই যে নিয়োগ প্রক্রিয়াটা, এই পুরো নিয়োগ প্রক্রিয়াটা হচ্ছে দুর্নীতিমূলক, সংবিধান বিরোধী, বেআইনি এবং অনৈতিক। সংবিধান বলেছে যে তুমি স্বচ্ছভাবে নিরপেক্ষতার সঙ্গে যোগ্যতা, মেধা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তুমি নিয়োগ করবে, কিন্তু তুমি ঘুষ নিয়ে নিয়োগ করেছো। সাদা খাতা জমা দিয়ে তারা হায়ার সেকেন্ডারি স্কুল বা মাধ্যমিক স্কুলে শিক্ষকের চাকরি পেয়ে গেছে, তার জন্য তো প্যানেল বাতিল হয়েছে। তুমি দুর্নীতি করবে, তার বিরুদ্ধে তদন্ত হলে তুমি বলবে যে কেন সিবিআই তদন্ত করছে। সিবিআইয়ের তো কোনো তদন্ত করার প্রয়োজন ছিল না, ইডির তো কোনো তদন্ত করার প্রয়োজন ছিল না। রাজ্য সরকারের হাতে সিআইডি, রাজ্য সরকারের হাতে ইকোনমিক অফেন্স উইং, রাজ্য সরকারের হাতে পুলিশ, তারা যদি তদন্ত করতেন। এই এসএসসির দুর্নীতি নিয়ে তো আজকে নয়, প্রাথমিকের দুর্নীতি নিয়ে তো আজকে নয়, দীর্ঘদিন ধরে সংবাদ মাধ্যমে খবর উঠে আসছে। তারা যদি নিজেরা তদন্ত করে যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছেন তাদের চাকরিটা বাতিল করে দিতেন এবং যারা ঘুষ নিয়েছেন তাদের শাস্তির ব্যবস্থা করতেন, জেলের ভিতরে নিয়ে যেতেন। আদালতের তো এই সুযোগই ছিল না। অভিজিৎ গাঙ্গুলি মাননীয় বিচারপতি, তার তো এই সুযোগই ছিল না যে বিচার করা বা সিবিআই বা ইডি তদন্তের নির্দেশ দেয়া। তো এই সুযোগটা তো রাজ্য সরকার করে দিয়েছেন। তারা দুর্নীতিগ্রস্তদের প্রথম থেকে প্রশ্রয় দিয়েছেন, কারণ তারা জানেন
যে দুর্নীতিগ্রস্তরা যদি আমি শাস্তি দিই, দুর্নীতিগ্রস্তদের যদি আমি জেলের মধ্যে ভরি, আমার স্থানীয় যে সমস্ত নেতা মন্ত্রীরা যারা টাকা নিয়ে এই চাকরিগুলো দিয়েছেন তাদের পিঠের চামড়া উঠে যাবে। সেই জন্যে তো তারা দুর্নীতি করবেন। দুর্নীতিকে আড়াল করতে নিরপরাধ চাকরি যারা করছেন, নিরপরাধ চাকরিজীবী তাদের বলি দেবেন। আর অভিজিৎ গাঙ্গুলি বা অন্য কোনো বিচারপতি সেই অন্যায়টা দেখিয়ে দিলে এবং তার বিরুদ্ধে রায় দিলে, তদন্তের নির্দেশ দিলে সে খুব খারাপ, তাকে আমি গালাগালি দেবো? তোমার তো আইনজীবী আছে, তোমার আইনজীবীরা কেন প্রতিষ্ঠা করতে পারছে না আদালতে যে তোমার যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেই নিয়োগ প্রক্রিয়া সততার মধ্য দিয়ে হয়েছে, নিরপেক্ষতার সঙ্গে হয়েছে, স্বচ্ছতার সঙ্গে হয়েছে? কয় বাম আমলে যে নিয়োগ হয়েছে এসএসসিতে 1,34,713, কয় কারোর তো ক্ষমতা হয়নি যে অভিযোগ করে, কয় কোনো আদালতে তো কোনো মামলা হয়নি, তারা তো আজও করছে। এবং পরিস্থিতিটা দেখুন, কদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা বিবৃতি দেখলাম, একজন তৃণমূলের কাউন্সিলর তিনি লিখেছেন, আমি পেশায় শিক্ষিকা, আমি কিন্তু 2011-র আগে চাকরি পেয়েছি। মানে বিজ্ঞাপন দিয়ে বলতে হচ্ছে আমি 2011-র আগে চাকরি পেয়েছি। কে বলছেন? তৃণমূলের কাউন্সিলর। অর্থাৎ তৃণমূলের প্রত্যেকটি মানুষ জানেন যে কি ব্যাপক পরিমাণ দুর্নীতি হয়েছে। তো দায়টা কার? অভিজিৎ গাঙ্গুলি। আপনি অভিজিৎ গাঙ্গুলিকে গালাগালি দিতেই পারেন, কিন্তু তাতে তো মূল প্রসঙ্গটা এড়িয়ে যায় না। কিন্তু স্যার একেবারে শেষ প্রশ্ন, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে অভিজিৎ গাঙ্গুলি বলেছিলেন যে ন্যায় বিচার আইনের ঊর্ধ্বে, তাহলে আইন না হলে তিনি রায় দিলেন কি করে? একটা জিনিস ভাবুন তো, মানে কি বলবো আপনাকে, আমি একটা তথ্য আপনাকে দিতে ভুলে গিয়েছিলাম, সেটা একটু বলি। যে রাজ্যের প্রাথমিক আর উচ্চ প্রাথমিকে 5,530টা স্কুলে কোনো শিক্ষক নেই, মানে শিক্ষক ছাড়াই স্কুলগুলো চলছে। মাধ্যমিক স্তরে 33,369টি স্কুলে কোনো শিক্ষক নেই, ভাবুন। উচ্চ মাধ্যমিক স্তরে 38,899টি স্কুলে কোনো শিক্ষক নেই। এই প্যাব রিপোর্ট, এবং সেটা রাজ্য সরকারের প্রতিনিধিরা স্বীকার করেছে। অর্থাৎ শিক্ষাটাকে কিভাবে তুলে দিতে চাইছে সরকারি শিক্ষাটাকে, এই রিপোর্টটাই কিন্তু তার প্রমাণ। এবারে আপনি বলছেন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দিয়েছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তার সমস্ত পদক্ষেপকে সমর্থন করার কোনো আরোপিত দায় আমার নেই, কিন্তু একটা বিষয় তো আপনাকে স্বীকার করতেই হবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি, তার এজলাসে এই মামলাগুলো, দুর্নীতির মামলাগুলো আসার আগেও কলকাতা হাইকোর্টে এই দুর্নীতির মামলা ছিল, কিন্তু কোনো অগ্রগতি হয়নি। কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে যখন এই মামলাগুলো গেল, অত্যন্ত দ্রুততার সঙ্গে যুদ্ধকালীন তৎপরতায় তিনি মামলাগুলোতে রায় দিতে, নির্দেশ দিতে শুরু করলেন। এবং সেখানে তো সরকারি আইনজীবীরা ছিলেন, বাঘা আইনজীবীরা, অ্যাডভোকেট জেনারেল ছিলেন। তা তারা তো সরকারের পক্ষে, তারা তো তাদের সওয়াল করেছেন। তো অভিজিৎ গঙ্গোপাধ্যায় যদি কোনো আইন বিরোধী কাজ করে থাকেন, তাহলে সেটা তো তারা নির্দিষ্টভাবে দেখিয়ে দিলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো কিছু করতে পারতেন না। এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সঠিক কাজ করেছিলেন তার প্রমাণ তারপরে দেখুন কলকাতা হাইকোর্টের অন্যান্য বিচারপতিদের ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দেওয়া নির্দেশগুলো কিন্তু কেউ খারিজ করছে না, সেগুলো কিন্তু থেকে যাচ্ছে। দুর্ভাগ্য, এই 32,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের একটা নির্দেশ হয়ে আছে, সেটা নিয়ে মামলা চলছে, আমি জানি না কি হবে। এবং 2012 এবং 2014 টেট মিলিয়ে 69,000 যে প্রাথমিক শিক্ষকের নিয়োগ হয়েছে সেই সম্পর্কে বিভিন্ন রকম অভিযোগ উঠছে, যেগুলোর অনেকই যথেষ্ট প্রামাণ্য এবং যথেষ্ট বিশ্বাস করার মতো। কাজেই আমি জানি না এই প্যানেলে কি হবে, কিন্তু ভাবুন এই 69,000 যে প্রাথমিক শিক্ষক, তাদের মধ্যেও কিন্তু অনেক প্রাথমিক শিক্ষক রয়েছেন যারা যোগ্যতার সঙ্গে মেধা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে তারা চাকরিটা পেয়েছেন, সবাই ঘুষ দিয়ে পাননি। তাদের অবস্থাটা কি হবে যদি এই 25,752 জনের মতো তাদের প্যানেলটাও বাতিল হয়ে যায়? সরকার শুধুমাত্র হাইকোর্টে দীর্ঘদিন সময় পেয়েছেন, সুপ্রিম কোর্টে 20টা শুনানি হয়েছে এসএসসি মামলায়, 19টা শুনানিতে মাননীয় বিচারপতিরা একটাই কথা বলেছেন যে আপনারা চাল কাঁকর বেছে দিন, কাদেরকে দুর্নীতির মাধ্যমে চাকরি দিয়েছেন আর কারা স্বচ্ছভাবে চাকরি পেয়েছে তালিকা আলাদা করে দিন, না হলে আমরা গোটা প্যানেল বাতিল করে দেব। আপনি তো কে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে আর কে স্বচ্ছভাবে চাকরি পেয়েছে এই তালিকাটা আপনি দিতে পারবেন না, আমিও পারবো না। কারণ
ঘুষ যে নিয়ে চাকরি দিয়েছে সেই বলতে পারবে, তাহলে সরকারই তো বলতে পারবে, এসএসসি তো বলতে পারবে, মধ্যশিক্ষা পর্ষদই তো বলতে পারবে, প্রাথমিক শিক্ষা সংসদই তো বলতে পারবে যে ঘুষটা তারা কার থেকে নিয়েছে, কাকে দিয়েছে। তা তারা যদি এই সেগ্রিগেশনটা, এই পৃথকীকরণটা করে দিতেন, আজকে এই হাজার হাজার যোগ্য যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছেন তাদের এই অসহায় অবস্থার মধ্যে পড়তে হতো না। এবং প্রাথমিকের ক্ষেত্রেও তাই, তারা সেগ্রিগেশনের তালিকা করে দিন। প্রাথমিকে যে 69,000-এর মধ্যে একটা বিপুল সংখ্যায় প্রাথমিক শিক্ষক যে স্রেফ ঘুষ দিয়ে হয়েছে, এ নিয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি এই পুরো প্যানেল বাতিল হয়ে যায়, যদি টেট বাতিল হয়ে যায়, তাহলে তো দুটো টেট যদি বাতিল হয়ে যায়, তাহলে তো যারা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছেন তাদের চাকরিটাও তো চলে যাবে। এবং একসঙ্গে আর কোনো টেট হয়নি, কিন্তু আর কোনো টেটের মাধ্যমে কোনো নিয়োগ হয়নি, টেট হয়েছে ওই হয়েইছে, বসে আছে। তাহলে পুরো রাজ্যের যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা সেটা ধসে পড়বে। এবং রাজ্য সরকার, অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি, রাজ্য সরকার ঠিক এটাই চাইছে। না হলে আপনি বিশ্বাস করেন, প্রাথমিক উচ্চ প্রাথমিক স্তরে 5,530টা শিক্ষক পদ শূন্য, মাধ্যমিক স্তরে 33,369টি স্কুলের শিক্ষক নেই, উচ্চ মাধ্যমিক স্তরে 38,899টি স্কুলের শিক্ষক নেই, আর সরকার শিক্ষক নিয়োগ নিয়ে এই ছেলেখেলা করে যান। সরকার চাইছেন যাতে সরকারি শিক্ষা ব্যবস্থাটার এমন হাল করে দেবেন যে সাধারণ মানুষ কোনোভাবেই আর সরকারি স্কুলগুলোতে ছেলে মেয়েদের পড়তে পাঠাবে না, তারা বেসরকারি স্কুলে পাঠাবে। অর্থাৎ পুরো শিক্ষা ব্যবস্থাটা কর্পোরেট শিক্ষা ব্যবসায়ীদের হাতে চলে যাবে। আমি জানি না যে কর্পোরেট শিক্ষা ব্যবসায়ীদের সঙ্গে সরকারের বকলমে শাসক দলের কোনো লেনদেনের চুক্তি হয়েছে কিনা, কিন্তু এরকম চুক্তি হওয়াটা খুব অস্বাভাবিক কিছু না। রাজার পাপে রাজ্য নষ্ট হচ্ছে। অভিজিৎ গাঙ্গুলিকে বা বিকাশ ভট্টাচার্যকে বা ফেরদৌস শামীমকে বা গোপা বিশ্বাসকে গালাগালি দিয়ে কোনো লাভ নেই। তাদেরকে আপনারা সুযোগ করে দিয়েছেন, এবং তারা যে কথাটা বলছে সেটা যে সঠিক, সেটা শুধু কলকাতা হাইকোর্টে নয়, সুপ্রিম কোর্টেও বারবার প্রমাণ হচ্ছে। তা আপনাদের আইনজীবীরা কিন্তু একথা প্রমাণ করতে পারেননি যে আপনারা স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দিয়েছেন। রাজার পাপে রাজ্য নষ্ট হচ্ছে। দুর্ভাগ্য, এমন একটা শাসক আজকে পশ্চিমবাংলায় রয়েছেন যে হাজার হাজার কর্মপ্রার্থী যুবক তারা অসহায়। আপনি জানেন বোধহয় যে আমাদের রাজ্যে 65% মানুষের বয়স 34 বছরের নিচে। তারা চাকরির বাজারে চাকরি খুঁজছে, এবং সরকার হচ্ছে সবথেকে বড় এমপ্লয়ার। শিক্ষাক্ষেত্রে শূন্যপদ তো আমি আপনাকে বললাম, রাজ্য পুলিশের 53,000 পদ শূন্য, কলকাতা পুলিশের 10,380টা পদ শূন্য, রাজ্য সরকারি কর্মচারীদের 2,64,534টি পদ শূন্য। রাজ্য সরকার নিয়োগ করছেন না। বেসরকারি ক্ষেত্রে সিঙ্গুরে ওই টাটাদের কারখানাটা 92% তৈরি হওয়ার পরে উৎপাদনের মুখে গুজরাটের সানন্দে বিজেপি সরকারের কাছে ওই কারখানাটা পাঠিয়ে দিতে হবে, এই অলিখিত চুক্তিতে টাটাদের প্রতিদ্বন্দ্বী শিল্পগোষ্ঠীর অর্থে এবং পরিকল্পনায় টাটা কারখানা বন্ধ করে ধ্বংস করে গুজরাটে পাঠিয়ে দিলেন সানন্দে। ফল কী হলো? সারা পশ্চিম বাংলায় সমস্ত বিনিয়োগকারীরা প্রতি বছর শিল্প সম্মেলনে এসে নাচ গান করেন মুখ্যমন্ত্রীর সঙ্গে, কিন্তু 1 পয়সা বিনিয়োগ করেন না। সৌরভ গাঙ্গুলির মতো বিশুদ্ধ ধান্দাবাজকে বার্সেলোনায় নিয়ে গিয়ে ঘোষণা করাতে হয় তিনি নাকি লৌহ এবং ইস্পাত শিল্পে বিপুল বিনিয়োগ করবেন। আজও ক পয়সা বিনিয়োগ করেছেন আমি জানি না, কিন্তু বাস্তবে কোনো বিনিয়োগ হয় না। ফলে বেসরকারি ক্ষেত্রে কোনো নতুন নিয়োগ নেই, বরঞ্চ যেসব নিয়োগ আছে সেখানে বেতন কমছে এবং চাকরি চলে যাচ্ছে। সরকারি ক্ষেত্রে শূন্য পদে নিয়োগ করছেন না। তাহলে এই যে লাখো লাখো বেকার, এরা যাবে কোথায়? একটা প্রজন্ম নষ্ট হয়ে যাচ্ছে। এবার এদের মধ্যে যারা বাইরে চাকরি করতে যাচ্ছেন সেখানেও বিপদ, ভয়ঙ্কর বিপদ। বাংলা ভাষায় কথা বললেই তারা হরেক রকমের নিপীড়নের শিকার হচ্ছেন, গ্রেপ্তার হচ্ছেন, তাদেরকে বাংলাদেশি বলে পুশব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তাহলে বাংলার যুবতীরা যারা শিক্ষিত কর্মপ্রার্থী বা কম শিক্ষিত মানুষ, তারা যাবেন কোথায়? একটা প্রশ্ন আজকে আমাদের সাধারণ মানুষকে কিন্তু এই প্রশ্নটা তুলতে হবে যে এই যে যুব সম্প্রদায়ের একটা প্রজন্মের পর প্রজন্ম শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, প্রজন্মের পর প্রজন্ম চাকরির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, এবং রাজ্য সরকার
কাউকে 600 টাকা, পঞ্চায়েতের ট্যাক্স কালেক্টরদের মাসে মাইনে হচ্ছে 600 টাকা, কাউকে 1666 টাকা, মিড ডে মিল ওয়ার্কার। জীবিকা সেবক, হায়ার সেকেন্ডারিতে এগ্রিকালচার নিয়ে যারা ভালো ফল করে 50% বেশি নম্বর পেয়ে যারা পাশ করেছিলেন তাদেরকে জীবিকা সেবক হিসেবে নিয়োগ করা হয়েছিল পঞ্চায়েত স্তরে। তাদের কাজ কি ছিল, যে তারা ওই যারা কর্মপ্রার্থী শিক্ষিত যুবক যুবতী তাদের কর্মসংস্থানের পথ দেখাবে। তারা আজকে 8 বছর বেতন পাচ্ছেন না। 2000, 4000, 8000 সিভিক ভলেন্টিয়ারদের 10,000 টাকা মাইনে দিয়ে সরকার একেবারে কৃতদাস মালিকের কায়দায় কৃতদাসের মতো খাটিয়ে নিচ্ছেন এবং স্থায়ী পদে নিয়োগ করছেন না। তো এটাই কি আমার বাংলার যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ? এই প্রশ্নটা কিন্তু আজকে তুলতে হবে।